তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটু লাইক করে দিয়ে আমাদের আরও নতুন নতুন গল্প বানাতে আগ্রহী করে তুলুন। তো গল্পটি আপনার কাছে ভালো লাগবে, চলেন গল্পতে চলে যাই। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আমার চাচাতো ভাবি মানে নীলা ভাবি আমার হাত ধরে টানছে ফুল দিয়ে সাজানো বাসর ঘরে দিয়ে আসতে, যেখানে অপেক্ষা করছে আমার নতুন বউ। কিন্তু আমার একদম ইচ্ছে নেই বাসর ঘরে নতুন বউয়ের কাছে যেতে, কারণ আমার নতুন বউ খুব কালো, তাকে আমার একদম পছন্দ হয় নাই। হয়তো আজীবনেও তাকে পছন্দ তো দূরের কথা, আরও তার প্রতি শুধু আমার ঘৃণা জমা হবে মনের মধ্যে। এতটা রাগ লাগছে এই বিয়েও নতুন বউয়ের কথা মনে পড়লে, মন চাচ্ছে সব কিছু ভেঙে ফেলি। দেখুন ভাবি, আমি যখন বলছি আমি ওই মেয়ের কাছে যাব না তো যাব না। কেন তুমি যাবে না? সে তোমার স্ত্রী, তাকে ভালোবাসো, আদর দেওয়া তোমার কর্তব্য। কিসের স্ত্রী? আমি তাকে স্ত্রী হিসাবে মানি না, ও কখনো মানব না। এমন করো না প্লিজ, নতুন বউ তোমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে, আর তুমি এমন করছো, এটা কিন্তু খারাপ দেখায় ভাই। ভাবি প্লিজ, আপনি আর কখনো বলবেন না যে ও মেয়ে আমার বউ। আপনি বলুন, আমি কি নিজের ইচ্ছায় বিয়ে করছি নাকি যে আমার বউ বলছেন? যেইভাবেই হোক বিয়ে তো হয়েছে। বিয়ে আমায় জোর করে করিয়েছে, ভালো কথা। আমার থেকে তো আর জোর করে ভালোবাসা আর আদর তো পাবে না। এমন করো না ভাই, না হলে খুব বড় একটা ঝামেলা শুরু হবে কাকাই জানতে পারলে। জানবে, সেই তো আমার জীবনটা নষ্ট করে দিল। পিতা হয়ে ছেলের জীবনের 12টা বাজিয়ে দিলই তো, এখন জানলে আর কি হবে। তাড়াতাড়ি রুমের মধ্যে ঢোকা, ওই যে কাকিমা আসছে। আসলে আসুক, তাতে আমার কি। অনেক হয়েছে ভাই, এখন বউয়ের কাছে যাও, তোমার নতুন বউ তোমার জন্য অপেক্ষা করছে। আপনাকে না বললাম ওই মেয়েকে আমার বউ বলবেন না? তাহলে কি বলবো? আপনার যা ইচ্ছা তাই বলুন, তাও আমার বউ বলবেন না ওকে। আর এত বউ বউ করছেন তো ভালো, ওই মেয়েকে কিভাবে বাড়ি ছাড়া করতে হয় শুধু দেখুন। অনেক হয়েছে শুভ, আর আজে বাজে কথা বলো না। নতুন বউ কিন্তু সব শুনতে পাচ্ছে রুম থেকে, কি ভাববে বলো তো? শুনলে তো ভালো কথা, তাহলে আরেকটু জেনে রাখুক সে। আমি 7 দিনের মধ্যে তাকে আমাদের বাড়ি ছাড়া করব, প্রমিস করলাম। এর মধ্যে আমার আম্মু এসে সামনে দাঁড়িয়ে চোখ গরম করে রইল আমার প্রতি। নীলাভাবে মাথা নিচু করে আছে, রাগী কণ্ঠে মা বলল, এখানে কি হচ্ছে? আর শুভ এখন রুমের বাইরে কেন? কাকিমা শুভকে কখন থেকে রুমের মধ্যে যেতে বলছি, কিন্তু যাচ্ছেই না। নীলা, তোকে না বললাম শুভকে নিয়ে আসতে রুমের ভেতরে? আমি তো রুমের মধ্যে নেওয়ার জন্য হাত ধরে টানছি, তাও তো শুভ এক পাও নড়ছে না। মনে হয় শুভ লজ্জা পাচ্ছে। শুভ, তোর নীলা ভাবি যা বলে তাই কর। রাত অনেক হয়েছে, এখনো বাইরে থাকা ঠিক না। কিসের লজ্জা? আমি কোনো লজ্জা পাচ্ছি না। তাহলে রুমে যা। সব সময় তো তোমাদের কথা আমার চলতে হবে না। চুপ করবি শুভ? কিসের জন্য চুপ থাকবো? সব সময় তো আমি আর তোমাদের কথা চলবো না। এমনিতেও আমার জীবনে 12টা বাজিয়ে দিয়েছো তোমরা। যা করেছি একদম ঠিক করেছি, তোর ভালোর জন্যই করেছি। ভালো তো করছো, জোর করে একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো, যাকে দেখা যায় কালো ভূত। কথা কিন্তু ঠিক মতো বলবি শুভ। কিসের ঠিক মতো বলবো? ওই মেয়ে কি কালো ভূত না? সব জায়গায় গায়ের রং দিয়ে বিচার করা যায় না, বুঝলি? তোর মামা নিজে বলেছে এই মেয়ে অনেক গুণ। এই যুগের এমন মেয়ে পাওয়া খুবই কষ্ট, এত গুণী। তোর মামা তো আরও বলেছে তার ছেলে যদি বড় থাকতো তাহলে এই মেয়েকেই ছেলের বউ করতো, এত গুণী মেয়ে। দেখতেই তো কালু, গুণ থেকে আর কি লাভ? তাহলে সাদিয়ার মতো ঢলা মেয়ে এনে দিলে বুঝি খুশি হতি? ওই মেয়ের নাম আমার সামনে নিবে না, বলে দিলাম। আচ্ছা, আর নিব না। এবার বৌমার কাছে যা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আর অনেক রাতও হয়েছে। দূর, তোমাদের কতবার বলবো এই মেয়েকে আমি বউ হিসাবে মানি না, আর তার কাছে যাওয়া এটা অসম্ভব। তাহলে যাবি না? না, যাব না। তাহলে দাঁড়া, তোর বাবাকে নিয়ে আসছি। বলে রাগ হয়ে বাবাকে ডাকতে চলে গেল আম্মু। ভাবি আমার হাত ধরে রুমের দিকে টানতে লাগলো। আমি মন খারাপ করে সাথে মাথায় রাগ নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বিয়েটা আরও 6 মাস পর হওয়ার কথা ছিল। গত পরশুদিন বিকালে আমার ফ্যামিলির সবাই মিলে এই মেয়ে দেখতে যায়, আর এর আগেও মা বাবা ও মামা আরও কয়েকবার মেয়ে বাড়িতে গিয়েছিল। গতকাল গিয়েছিল সবাই, শুধু আমি বাদে। মা বাবা যতবার মেয়েদের বাড়ি গিয়েছে প্রতিবারে সে অনেক অনেক প্রশংসা করেছে মেয়ের। সত্যি বলতে তখনই মেয়ের প্রতি একটু ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। মা বাবা সবসময় বলতো মেয়েটাকে দেখতে খুব মায়াবী চেহারার, কিন্তু গত পরশুদিন রাতে যখন মেয়ের বাড়ি থেকে মেয়েকে দেখে সবাই বাসায় ফেরত আসে, আমি চুপি চুপি আমার ছোট বোনকে বলি
তোর হবু ভাবি কেমন দেখতে? ছোট বোনের থেকে উত্তর শুনে আমার মাথা ঘুরে গেল। ছোট বোন বলল, ভাবি অনেক কিউট ভাবে কথা বলে, কিন্তু অনেক কালো। তখন ওর মুখে শুনতে পারি মেয়ে কালো। আমি সরাসরি আম্মুকে বলি, আম্মু আমি এই বিয়ে করতে পারবো না, আমি কালো মেয়েকে নিজের বউ হিসাবে কখনো মানতে পারবো না। এই নিয়ে আম্মুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। আম্মুর ইচ্ছা এই মেয়েকে আমার বউ করে আনবে, আর বাবাও নাকি কথা দিয়ে আসছে মেয়ে বাড়ি। অনেক কথা কাটাকাটি করার পর আম্মু বলে, আগামীকাল তুই নিজে গিয়ে দেখে আসবি মেয়েকে। সেই কথা মতো গতকাল আমি নিজে গিয়ে দেখি মেয়ে খুব কালো। মেয়েকে দেখে আমার একদম পছন্দ হয় নাই। তখনই ওই বাড়ি থেকে আমি চলে আসি এবং বাসায় এসে আম্মুকে বলি, আমায় মেরে ফেললেও আমি ওই মেয়েকে বিয়ে করব না, আমার মেয়ে পছন্দ না। আবার অনেক চেঁচামেচি ঝগড়াঝাটি হয় আম্মুর সাথে। শেষে এই কথা বাবার কানে পৌঁছে যায়। আমি সহ আমাদের বাসার সবাই বাবাকে বাঘের মতো ভয় পায়। বাবা লম্বাতে 6 ফুটের বেশি লম্বা, আবার স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো। বাবা যদি তার গম্ভীর কণ্ঠে কাউকে ধমক দেন, তার পা কাঁপতে থাকে। এমন ভয় পাই সবাই বাবাকে, তেমনিভাবে আমিও খুব ভয় পাই বাবাকে। আমি বাবার সব কথা মেনেই চলি সব সময়, কিন্তু গতকাল মেয়ে দেখে এসে বাবার সামনেও সাহস করে বলি, এই কালো মেয়েকে আমার পছন্দ না, আমি বিয়ে করব না। এই নিয়ে বাবার সাথেও আমার কথা কাটাকাটি হয় গতকাল রাতে। বাবার একটাই কথা, তাদের এই মেয়েকে পছন্দ হয়েছে, ও মেয়ের বাবাকে সে কথা দিয়েছে, তাই বিয়ে করলে এই মেয়েকে করতে হবে। আমায় খুব বকাঝকা করে বিয়ের জন্য রাজি না হওয়ার জন্য। আমায় অনেক বকাঝকা করে শেষে বাবা মেয়ের বাড়ি ফোন করে বলে, বিয়ের সব দায়িত্ব আমাদের, ও আগামীকালই বিয়ে হবে। সেই হিসাবে আমায় জোর করে নিয়ে গিয়ে বাবা নিজের পাশে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দেন। আমি হাজার আপত্তি থাকা সত্ত্বেও আমার একটা কথাও কেউ সিরিয়াসভাবে শোনে নাই কেউ। আমার আপত্তি সত্ত্বেও আমার বিয়ে করতে হলো। তাই জোর করে বিয়ে না হয় দিতে পারছে কালো মেয়ের সাথে, তাই বলে আমার থেকে তো আর ভালোবাসা আদর দেওয়াতে পারবে না বউকে। সেই রাগের আগে আমি বাসর ঘরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছি। না যাব বাসর ঘরে, না পাবে ওই কালো মেয়ে আমার থেকে কোনো আদর ভালোবাসা। মেয়েটি শুধু কালো বলে আমি তাকে এত ঘৃণা করি তা কিন্তু নয়। ঘটনাটি আরও 6 মাস আগের ঘটনা, তাহলে শুনুন। আমি মোহাম্মদ আসলাম হোসেন শুভ, আমার বাসা রংপুর। আমি রংপুর শহরের মধ্যে নতুন একটা রেস্তোরাঁ খুলছি। বছরখানেক আগে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি নিজে কিছু করব, নিজের স্বপ্নের মতো সাজিয়ে। তাই 23 বছর বয়সেই সাহস করে রেস্তোরাঁ খুলে বসি। গত 1 বছরে ভালোই চলছে আমাদের রেস্তোরাঁ। আগের চেয়ে আরও অনেক সুন্দর করে সাজিয়ে ফেলেছি রেস্তোরাঁ। আমার একটা রিলেশন ছিল 2 বছরের, অনেক ভালোবাসতাম মেয়েটাকে। তার নাম সাদিয়া, দেখতে সুন্দরী মেয়ে। এলাকায় অনেক ছেলের ক্রাশ ছিল। আমার এক্স সাদিয়া, আমি তাকে এতটা ভালোবাসতাম, ওর জন্য সব করতে রাজি ছিলাম। মাসে মাসে নতুন দামি ড্রেস, সাথে কত রকমের কসমেটিক কিনে দিতাম। যখন যা বলতো তাই করতাম। প্রতিদিন আমার রেস্তোরাঁয় বিরিয়ানি না খেলে নাকি ওর ভালো লাগতো না, তাই আমি ওর কথা শুনে প্রতিদিন রান্না শেষে ওর বাড়ি বিরিয়ানি পাঠিয়ে দিতাম। কিন্তু আমার ফ্যামিলির কারো পছন্দ ছিল না ওই মেয়েকে। আমার বাবা মার সামনে তো ওই মেয়ের নাম নিলে রাগ হয়ে যেত। তারা সবসময় বলতো মেয়েটার চরিত্র তেমন ভালো না, সাদিয়া নাকি রাস্তা দিয়ে ঠিক মতো পোশাক রেখে চলাচল করে না, আরও অনেক কিছু। আরও অনেক ছেলেদের সাথে হাসাহাসি করে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় মাঝে মাঝে নাকি এমন দেখতে পাওয়া যায়। অবশ্য আমি নিজেও দেখেছি অমন হাসাহাসি করতো রাস্তায় ঘাটে। আমি কিছু বললে বলতো বিয়ের পর আর করবে না, তাই বিয়ের আগে জীবন উপভোগ করছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে। যেই সব ছেলেদের সাথে ঘুরতে যায় তারা নাকি সবাই তার চাচাতো ভাই বা খালতো ভাই। খুব ভালোবাসতাম তাকে, তাই তার সবই হাসি মুখে মেনে নিতাম। একটা জিনিস কি, আমার বন্ধুরাও সাদিয়াকে পছন্দ করতো না, তাদের চোখে নাকি সাদিয়া অনেক খারাপ মেয়ে, এমনই বলতো সবসময় বন্ধুরা। এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বন্ধুদের সাথে। হয়তো ভুলটা আমারই ছিল, তার প্রমাণও একদিন পেলাম আমি। একদিন দুপুর 12টার দিকে আমি রেস্তোরাঁয় কাজে ব্যস্ত সময় পার করছি, এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড নাইমের ফোন এলো। তুই এখন কোথায় শুভ? আমি রেস্তোরাঁয়। কেন রে দোস্ত? এক্ষুনি একটু পার্কে আসতে পারবি? না রে, আমি এখন খুব ব্যস্ত। আরে আস তো একটু, তোর ভালোর জন্য বলছি। আরে ভাই সত্যি আমার দোকানে এখন অনেক কাজের চাপ। এখানে আসলে একটা জিনিস দেখতে পাবি, সবসময় তো শুধু আমাদের ভুল বুঝিস, আজ নিজ চোখে দেখবি তুই। এবার বুঝতে পারছি কেন ডাকছিস। নিশ্চয় তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিস এবং টাকার দরকার তোর, তাই না? নিজের গার্লফ্রেন্ডের সামনে আমায় আলু দিয়ে খরচ করাবি? আরে ধুর, এখানে এসে দেখে যা ভাবি কি করছে।
ভাবি মানে? সাদিয়া ভাবি রে। ফাজলামি করার জায়গা পাস নাই? আমি এই কিছুক্ষণ আগে কথা বলছি সাদিয়ার সাথে। সাদিয়া বলল ও এখন গোসল করে ঘুমাবে। তাহলে পার্কে গেল কিভাবে? বিশ্বাস কর দোস্ত, তুই একবার এসে দেখে তো যা। যদি আমি মিথ্যা বলি তাহলে যত শাস্তি ইচ্ছা হয় দিবি। যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু তোর খবর খারাপ আছে। আমি রাজি। আমি রেস্তোরাঁর দায়িত্ব কর্মীদের হাতে নিয়ে সরাসরি পার্কে চলে গেলাম। গিয়ে দেখি নাইম পার্কের গেটে দাঁড়িয়ে আছে। আমায় দেখে আমার কাছে এসে হাত ধরে পার্কের মধ্যে নিয়ে গেল। নাইম নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসে সাদিয়াকে পার্কের মধ্যে দেখছে। আমায় নিয়ে গেল পার্কের পিছনের সাইডে একটা ঝোপঝাড় জায়গায়। ওখানে ঝোপের দিকে হাত দিয়ে নাইম বলল, দেখ দোস্ত, ওটা কে? আমি তাকিয়ে দেখি আমার গার্লফ্রেন্ড সাদিয়া একটা ছেলের কোলের উপরে বসে কী সব নোংরামি করছে ছেলেটার সাথে। জড়িয়ে ধরে বাজেভাবে কিস করছে ওই ছেলেকে। অমন একটা দৃশ্য চোখের সামনে দেখে মনের মধ্যে কতটা আঘাত পেয়েছি বোঝাতে পারবো না। যেই সাদিয়ার কখনো হাত ধরি নাই, যদি মাইন্ড করে তাই। আর সেই সাদিয়াকে আজ পার্কে অন্য ছেলের সাথে নোংরামি করতে দেখবো কখনো ভাবি নাই। আর আমি এতদিন এই মেয়ের হয়ে আমার মা বাবার সাথে কত ঝগড়া করছি, আবার বন্ধুদের কথা বিশ্বাস করি নাই, আরও উল্টো তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম প্রায়। আজ এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম। সবাই যে বলতো সাদিয়া খারাপ মেয়ে, আজ নিজের চোখে সেটার প্রমাণ পেলাম। বন্ধুকে কি বলবো কিছু বুঝতে পারছি না, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছি না। কিছুক্ষণ ওদের নোংরামি দেখে আমার বন্ধু নাইমের হাত ধরে বাড়ি আসার উদ্দেশ্যে পেছনের দিকে টান দিলাম। কি রে দোস্ত, সাদিয়াকে কিছু বলবি না এরপরেও? বাদ দে দোস্ত, এদের মতো মেয়েদের আর কিছু বলার আছে? কিসের বাদ দে? তোর সাথে এমন বেইমানি করলো আর তুই কিছুই বলবি না? বলে কি লাভ আছে আর বল। চল বাড়ি চল তো। চুপ, তুই ছেড়ে দিলেও আমি ছাড়বো না। বলে নাইম কয়েক পা এগিয়ে সাদিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। তখন সাদিয়া আর সেই ছেলে নোংরামি করতে ব্যস্ত। আশেপাশে কি হচ্ছে তার কোনো খোঁজখবর নেই মনে হয় তাদের দুজনের কাছে। ওই সাদিয়া ভাবি খুব আনন্দে আছেন মনে হচ্ছে। সাদিয়া পেছনে তাকিয়ে আমাকে ও নাইমকে দেখে চমকে ওঠে। তাড়াতাড়ি ওই ছেলের কোল থেকে উঠে 3-4 পা সরে দূরে গিয়ে দাঁড়ালো। কোনো কথা নেই সাদিয়ার মুখে, মুখে একটা ভয়ের ছাপ। মুখে কিছু একটা বলতে গেলেও বারবার আটকে যাচ্ছে। এখানে কি হচ্ছে সাদিয়া? সাদিয়া চুপ। সি সি, তুমি এত নোংরা মেয়ে। আগে যদি জানতাম তুমি এত নোংরা। সি সি। বিশ্বাস করো শুভ, এটা আমার খালাতো ভাই। তোমার এই কথা বলতে একটু লজ্জা হচ্ছে না? তুমি আমায় বিশ্বাস করো না শুভ? আমি নিজ চোখে তোমাকে নোংরামি করতে দেখছি, এরপরেও বিশ্বাস করতে বলছো? সি সি। সাদিয়া দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো। আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। নাইম আমার হাত ধরে বলল, এই মেয়ের কথা একদম বিশ্বাস করবি না। এই মেয়ে এর আগে অনেক ছেলের সাথে এই পার্কে এসে এমন করেছে। তুই তো আমাদের কথা বিশ্বাস করতি না। শুভ, তুমি নাইমের কথা একদম বিশ্বাস করবে না। আসলে আমি সুন্দরী তো, নাইম আমাকে পায় নাই, তাই তোমারও আমার মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে এমন করে। ওই মেয়ে পা ছাড় বলছি। শুভ তুমি। চুপ, নোংরা বাজে মেয়ে। তোর কথা আমি বিশ্বাস করব তাই ভাবছিস? সাদিয়া পা ছেড়ে দাঁড়িয়ে গেল। তোর রূপের অনেক বড়াই তাই না? আজ আমি কথা দিলাম, তোর থেকে সুন্দরী মেয়ে আমি যদি বিয়ে করতে না পারি তাহলে বলিস। আর আমাদের এতদিনের সম্পর্ক? কিসের সম্পর্ক রে, চরিত্রহীন মেয়ে? তোর কাছে আবার সম্পর্কের মূল্য আছে নাকি? নাইম আমার হাত ধরে বলল, বাদ দে দোস্ত, এর মতো মেয়ের সাথে কথা বলাও পাপ। আমি আর নাইম পার্ক থেকে বের হয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছিল মনের মধ্যে, যার জন্য আমি মা বাবাকে কষ্ট দিয়েছি। আর সেই মেয়ে এত খারাপ। খুব ঘৃণা হচ্ছিল সাদিয়ার উপর। শুধু ওই ছেলের সাথে নোংরামি করার দৃশ্য চোখে ভাসছিল। বাসায় এসে মন খারাপ করে থাকায় সবাই আমায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। পরে আমি সব কাহিনী খুলে বললাম। আম্মু তখন বোঝালো, তোকে তো আগেই বলেছিলাম এই মেয়ে তেমন ভালো না। আরো অনেক কিছু। বাবা বলল, যা হওয়ার হয়েছে, তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব এবং মেয়ে আমাদের পছন্দের। আমিও বাবার প্রতি সম্মান দিলাম। অনেক জায়গায় মেয়ে দেখা হয়েছিল, কিন্তু মামার দেওয়া এই মেয়ে, বর্তমানে যে আমার বউ, তাকে আমার বাবা মা পছন্দ করে ফেললো। মেয়েটা অনেক কালো, সেই জন্য আমার পছন্দ না। কালো বলে যে ঘৃণা করছি তা না। সাদিয়াকে বলছিলাম তার থেকে সুন্দরী মেয়ে বিয়ে করব, কিন্তু এখন বিয়ে করতে হলো আরও কালো মেয়ে। এজন্যই এখন ওই মেয়ে ও আব্বু আম্মুর উপর রাগ লাগছে আমার। সাদিয়া যদি শোনে আমি কালো মেয়ে বিয়ে করছি তাহলে তো হাসবে, এটা ভেবে মাথা গরম হচ্ছে। এর মধ্যে আম্মু গিয়ে বাবাকে ডেকে আসলো। শুভ, এত রাতে এখনো বাইরে কি করছো? বাবার এক ধমকে আমার অবস্থা খারাপ, হাত পা কাঁপছে।
শুভ ওর রুমে যাচ্ছে না। কেন যাবে না? তোমাদের কথা আমি বিয়ে করছি, তাই বলে সব কথা আমি শুনতে পারবো না। ওই কালো মেয়েকে আমার পছন্দ হয় নাই। এত রাতে ঝামেলা করিস না, যা রুমে যা বলছি। না, আমি যাব না। ওই মেয়েকে আমার রুম থেকে বের করে দাও, তারপর আমি রুমে যাব। তার আগে যাবি না তো? না। আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলল, এই শুভর আম্মু, আমাদের বাড়িতে মোট কয়টা রুম? মোট 4টা। 4টা? কার কোনটা? একটা তো আমাদের, একটা মেয়ের, একটা ছোট ছেলের, আর একটা শুভর। শুভর রুমে তো এখন ওর বউ আছে, তাই না? ওই রুমে শুভর নতুন বউ তাহলে থাকার জন্য আর কোনো রুম নেই? আছে তো, রান্নাঘর। নতুন বউকে তো আর রান্নাঘরে রাখা যায় না। আর শুভ ওর বউয়ের কাছে যাবে না? তাহলে শুভকে বলো রান্নাঘরে থাকতে। বাড়ির ছেলে রান্নাঘরে হোক রাস্তায় হোক, ঘুমালে সমস্যা নেই। কি থাকবে নাকি রান্নাঘরে শুভ? বউয়ের কাছে থাকতে সমস্যা? তাহলে এমন ছেলেদের রান্নাঘরে থাকা উত্তম। যাও, শুভকে একটা চাদর বালিশ দিয়ে বিছানা করে দিয়ে আসো, আমি রুমে গেলাম। বলে বাবা রুমে চলে গেল। নীলা ভাবি ও আম্মু হাসছে। আমার মনে হয় পাগল পেয়েছে, তাদের হাসি দেখে মনে হচ্ছে। এমনিতে ঠান্ডা পড়তে শুরু করেছে, আবার আজ বৃষ্টি হয়েছে, আর আজ আমায় বলে রান্নাঘরে মেঝেতে ঘুমাতে। মেজাজটা গরম হচ্ছে। নীলামা, যা তো শুভকে রান্নাঘরে বিছানা করে দে। আম্মু হাসতে হাসতে চলে গেল। আমার কথায় কোনো দামই দেয়নি দেখছি। নীলা ভাবি হি হি করে হাসছে। দেখুন ভাবি, এটা কি ঠিক করলো আমার সাথে? আমায় বললো রান্নাঘরে থাকতে। এই জন্য তোমার কতবার বললাম যাও বউয়ের কাছে, গিয়ে বউয়ের সাথে কম্বলের নিচে গিয়ে গল্প করো। শুনলে না তো আমার কথা। এখন থাকো গিয়ে রান্নাঘরে। আমি পারবো না। এখন আর উপায় নেই গো দেবরজি। চলো চলো তাড়াতাড়ি তোমার বিছানাটা করে দিয়ে আসি রান্নাঘরে। তোমার ভাই আবার আমার জন্য অপেক্ষা করছে। ভাবি গো ভাবি, কিছু একটা করুন। মুই রান্নাঘরে যাইতান্ন। কিছু একটা করতে পারি যদি আমি যা বলবো তাই করবে, কথা দাও। বলুন। যদি কথা দাও তুমি তোমার বউকে আজ রাতে ভালোবাসা আদর সব দিবে, তাহলে তোমার রুমেই তোমার থাকার ব্যবস্থা করছি। ওই মেয়ের কথা কখনো বলবেন না আমার সামনে। তার কথা মনে পড়লে রাগ ওঠে আমার। তার যে আমি রান্নাঘরে ঘুমাচ্ছি। হায় রে দেবরজি, রেগে যাচ্ছ কেন? আচ্ছা, বউকে ভালোবাসা আদর দিতে হবে না, শুধু রুমে গিয়ে ঘুমাও কেমন? এখন রুমে গেলে আমার ইজ্জত থাকবে মা বাবার কাছে? তুমি বলবে ভাবি আমায় জোর করে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে আটকে দিয়েছে, তাহলে তো তুমি আর ছোট হলে না। আমি মিথ্যা বলতে পারবো না। ও লে ঢং কত, তার সমাধানও আছে আমার কাছে। কি সমাধান? নীলা ভাবি জোর করে ধাক্কা দিয়ে আমার রুমের মধ্যে ঢুকিয়ে দিল। সে বাইরে থেকে দরজা ধরে বলল, এই যে মিস্টার শুভ, এখন তো বলতে পারবে ভাবি আমায় জোর করে রুমে ঢুকিয়ে দিয়েছে। আপনি খুব চালাক। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার গিয়ে মন দিয়ে বাসর করো কেমন? বলে দরজা ঠাস করে আটকে দিল বাইরে থেকে। আমি দরজা ভেতর থেকে লক করে দিলাম। খাটের দিকে এক পলক তাকিয়ে দেখি আমার নতুন বউ খাটের মাঝখানে ঘোমটা টেনে বসে আছে। হয়তো আমাদের বাইরে এতক্ষণ যত রকমের কথা হয়েছে সব শুনতে পেয়েছে। যদি সব শুনে থাকে তাহলে তো কান্নাও হয়তো করছে এতক্ষণে। আমিও তো তাই চাই, আমার কথায় কষ্ট পেয়ে কান্না করে বাড়ি ছেড়ে চলে যাক। কেন জানি এই মেয়েকে একদম সহ্য হচ্ছে না। কিভাবে এই মেয়েকে বাড়ি থেকে তাড়ানো যায় সেই চিন্তা করছি আর হাঁটছি খাটের পাশ দিয়ে। 10 মিনিট হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা কত অসভ্য। সারা জীবন শুনে এলাম স্বামী বাসর ঘরে ঢুকলে স্ত্রী এসে সালাম করে, আর আমি 10 মিনিট হেঁটে পা ব্যথা করে ফেললাম, তাও এসে সালাম করছে না। কত বড় পাজি মেয়ে রে বাবা। না, এর সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। সালাম যখন করবি না তাহলে আমার সালাম লাগবেও না। আমি আবার এত সালাম পাওয়ার লোভ করি না। মনে মনে এমন বকা দিয়ে চেয়ারের উপরে গিয়ে বসে মোবাইল বের করলাম। ফেসবুক অ্যাক্টিভ করার সাথে সাথে শয়তান বন্ধুরা এক এক করে মেসেজ দেওয়া শুরু করলো। কী সব বিড়াল মারা সহ আজে বাজে দুষ্টামি করা শুরু করলো। কোন বিপদে আজ পড়লাম। ফেসবুক থেকে লগ আউট করে ইউটিউবে গিয়ে বাংলা নাটক দেখতে লাগলাম। নাটকের কাহিনীর মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছি, রুমে যে নতুন বউ আছে ভুলে গিয়েছি। হঠাৎ মনে পড়লো বউয়ের কথা। ঘরে তাকিয়ে দেখি বউ এখনো ওইভাবে খাটের মাঝে বসে আছে। ঘড়িতে দেখি তখন রাত 1টারও বেশি। আপনি এখনো ঘুমান নাই? তার কোনো কথার উত্তর নেই। আপনার কি ঘুম আসে নাই? এখনো কোনো কথা নেই। কি হলো, কথার উত্তর দেন না কেন? ঘুমান নাই কেন এখনো? ইয়ে মানে কি? আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবেন মানে? এসেই তো আমার খাটটা দখল করে বসে আছেন। দখল করে যখন বসে আছেন তাহলে ওখানেই ঘুমান। বউ মাথা নেড়ে বলল, এই যে মেয়ে, আপনার ঘুমটা তুলুন তো। আমি তুলবো? তাহলে কি আমি গিয়ে তুলবো নাকি? তুলুন।
কাঁপা কাঁপা হাত দিয়ে আস্তে আস্তে ঘোমটা তুলে ফেললো মেয়েটা। দেখতে ভালোই মায়াবী, চোখ দুটো খুব মায়াবী, চোখের পাপড়িগুলো খুব সুন্দর, কিন্তু শরীরের রং কালো, মুখটাও কালো। আপনি কি কান্না করছেন? না তো। বাহিরে যত কথা হয়েছে আপনি কিছু শুনেন নাই? ইয়ে মানে কি, শুনছেন নাকি শুনেন নাই বলুন? শুনেছি। তাহলে কান্না করেন নাই কেন? কান্না তো আসে নাই। এই মেয়ে বলে কি, এত সাহস করে বাবার মুখের উপর কথা বললাম, ওনাকে কালো কালো সহ কত কিছু বললাম, তাও নাকি কান্না আসে নাই। আমি আর ভাবছি এতক্ষণে কান্না করে চোখের পানি দিয়ে বালিশ ভিজে ফেলছে, সকালে বাড়ি থেকে পালাবে, কিন্তু মেয়ের মুখে দেখি কান্না করার কোনো আলামত নেই। বুঝতে আর বাকি রইল না, এই কালো বউ বাড়ি থেকে বিদায় করতে আমার খুব কষ্ট আছে কপালে। শুনুন, আমি এত ঘুরে ফিরে কথা বলতে পারি না, তাই সরাসরি বলে দিচ্ছি, আপনাকে আমার পছন্দ হয় নাই। আপনাকে আমি কখনো বউ হিসাবে মানতে পারবো না, এমনকি স্বামী হিসাবে আমার থেকে কখনো আদর ভালোবাসা পাবেন না। মেয়েটা চুপ করে আছে। চুপ করে থেকে কোনো লাভ নেই। আপনার জন্য ভালো হবে আপনি আগামীকাল সকালেই আমাদের বাড়ি থেকে চলে গেলে, কারণ আমি আপনাকে কখনোই গ্রহণ করব না। তার চোখ ফুলে উঠেছে চোখের জলে। তার চোখে পানি দেখে কেমন যেন নিজের মনের মধ্যে খারাপ লাগতে লাগলো। তাহলে মেয়েটাকে কি বেশি বেশি বলে ফেললাম? হয়তো প্রথমে এইভাবে আঘাত দিয়ে কথা বলা উচিত হয় নাই। আপনার চোখে পানি কেন? মানে চোখ মুছতে মুছতে বলল। আপনি কি সব কথাই মানে বলেন? মানে আপনার থেকে আমি কখনো আদর ভালোবাসা চাইবো না। আপনি না চাইলে আপনার চোখের সামনেও কখনো আসবো না, কিন্তু প্লিজ আমায় তাড়িয়ে দিবেন না। আপনার পায়ের কাছে আমায় একটু জায়গা দিবেন। কেন জানি মেয়েটার কান্না মুখ দেখে আমার খুব কষ্ট হতে লাগলো। আজ পায়ের কাছে, তারপর 2 দিন পর বুকে জায়গা চাইবেন, এমন মতলব করছেন, ঠিক না? বিশ্বাস করুন, আমি তেমন কোনো মতলব করি নাই। আমায় তাড়িয়ে দিলে আমার ভবিষ্যৎ জীবন বলতে আর কিছুই থাকবে না। আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কেন, আপনার পিতার বাড়ি? মানে কিছু একটা বলতে গিয়ে চুপ হয়ে গেল। চুপ হলেন কেন? আপনি যদি আমায় আপনার পায়ের কাছে একটু জায়গা দেন, আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই করব। শুধু বাড়ি থেকে তাড়াবেন না। যদি আমি ভুলেও আপনার কাছে জোর করে ভালোবাসা বা আদর দাবি করি, তাহলে আমায় তখন তাড়িয়ে দিয়েন। বলে খুব কান্না করে দিল। মেয়েটি হঠাৎ এমনভাবে কান্না করে দিবে বুঝতে পারি নাই। না, মেয়েটার কান্না দেখে খুব খারাপ লাগছে। এই, আপনি কান্না করছেন কেন? প্লিজ কান্না বন্ধ করুন। মেয়েটি কান্না থামিয়ে চোখ মুছতে লাগলো। অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি ঘুমাবেন কোথায়? সেটাই তো কথা, আমি ঘুমাবো কোথায়? মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে খুব ভালো। হয়তো আমি নিচে শুতে চাইলে সে জোর করে আমায় বিছানার উপর শুইতে দিতে সে নিজে নিচে ঘুমাবে। তাহলে তো আমার সব দিক দিয়ে লাভ। এক কাজ করুন, ওই পাতলা কম্বল সাথে এখানে চাদর আছে, ওখান থেকে একটা চাদর ও সাথে একটা বালিশ দিন, আমি নিচে বিছানা করে ঘুমাবো। সে তার শরীরে লাল বেনারসি ঠিক করতে করতে খাট থেকে নেমে আমার দেখানো ওয়ার্ড্রোব থেকে একটা চাদর বের করে বিছানা পাতলো, সাথে পাতলা কম্বলও দিল। পরে একটা বালিশ দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো মনে মনে হেব্বি খুশি। মনে হয় এক্ষুনি বলবে, আপনি ওপরে ঘুমান, আমি নিচে ঘুমাবো। আপনার আর কিছু প্রয়োজন আছে? না না, আপনি ঘুমিয়ে পড়ুন তাহলে। আচ্ছা। বলে বালিশটা আমার হাতে দিয়ে সে গিয়ে খাটের উপর মোটা কম্বল দিয়ে শুয়ে পড়লো। এটা কি হলো? আমার একবার বললো না কেন খাটের উপরে থাকতে? এমন তো হওয়ার কথা ছিল না। এই ঠান্ডার মধ্যে আমি নিচে শুলে তো নিশ্চিত ঠান্ডায় জমে বরফ হয়ে যাব। সে নাকি আমার বউ, তাহলে একবার ভাবলো না আমার কথা? ঠান্ডার কথা মনে পড়লে আমার কান্না চলে আসছে। ও মা গো, বিয়ে করে আমার জীবন তেজপাতা হয়ে গেল গো মা। বালিশ নিয়ে মন খারাপ করে নিচে শুয়ে পড়লাম। বউ খাটের উপর শুয়ে তার ড্যাব ড্যাবে চোখে আমার দিকে তাকিয়ে আছে। গরম কম্বলের নিচে শুয়েছে তো আরামে আছে মনে হচ্ছে। যত কষ্ট শুধু আমার। আপনি আমার দিকে ওইভাবে তাকিয়ে আছেন কেন? অন্যদিকে ঘুরে ঘুমান। সে আমার ধমক খেয়ে অন্যদিকে ঘুরে গেল। 10 মিনিট পরেই আমার অবস্থা খারাপ হতে লাগলো ঠান্ডায়। নিচ থেকে ঠান্ডা উঠে হাত পা বরফ হয়ে যাচ্ছে। মেয়েটার উপর রাগ হচ্ছে, তার জন্য আজ আমার এমন কষ্ট করতে হচ্ছে। কোনোভাবে ঘুম আসছে না। আর এত ঠান্ডায় ঘুম আসার কথাও না সহজে। প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম কোথায় যে গিয়েছে খোঁজই নেই। মনে মনে চিন্তা করলাম, মেয়েটাকে কি আরেকবার ডেকে উঠাবো নাকি, যদি এবার খাটের উপর শুইতে বলে, না হলে তো ঠান্ডায় জমে যাব। যেই ভাবনা সেই কাজ। আপনি কি জেগে আছেন? কয়েকবার ডাক দেওয়ার পর আমার দিকে ঘুরে তাকালো। আপনি আমায় কিছু বলছেন? আপনার কাপড় ঠিক করুন। মানে? আপনি আমার দিকে ঘুরতে গিয়ে আপনার শরীর থেকে কম্বল সরে গিয়েছে, আপনার পেট থেকে কাপড় সরে গিয়েছে, পেট দেখা যাচ্ছে।
সে নিচ দিকে তাকিয়ে দেখে পেটে কাপড় নেই। তাড়াতাড়ি কাপড় ঠিক করে পেট ঢেকে নিল। খুব লজ্জা পেয়েছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? আপনি আমার নাম জানেন না? জানলে কি আর বলতাম নাকি? নাম মনে নেই, বলুন। আমার নাম তুরি। তুরি নাকি তরি? তুরি। আমি যদি তুরির জায়গায় তরি বলি তাহলে সমস্যা আছে আপনার? না আবার রাগ হলেন নাকি? মাতবরি করে আবার নাম পাল্টিয়ে দিলাম বলে? না না, রাগ হব কেন? বাসর রাতের স্বামীর থেকে নতুন নাম পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আপনাকে না বললাম আমার কখনো স্বামী বলবেন না? তাহলে কি বলবো? এখন থেকে আমার ভাইয়ার নজরে দেখবেন, সবসময় শুভ ভাইয়া বলবেন, ওকে? আচ্ছা। মনে থাকে যেন। আচ্ছা, আপনাদের বাসায় একটা মেয়েকে দেখলাম, অনেক সুন্দরী। সে আপনার কি হয়? আপনি কি তোরার কথা বলছেন? আজ বিয়ের সময় খাবার শেষে যে দই এনে দিলেন, দেখতে তো খুব সুন্দরী। ওই তো তোরা, আমার ছোট বোন, খুব সুন্দরী, তাই না? ও, ওকে দেখার জন্য তো প্রায় দিনই ছেলেপক্ষ আসে আমাদের বাসায়। অনেক ছেলের পরিবার তো তরিকে বউ করে নিতেও জোর করছে। শুধু আমার বিয়ের জন্য ওর বিয়ে আটকে ছিল। এবার আমার বিয়ে হয়েছে, ঠিক ওর বিয়েটাও হয়ে যাবে এবার। জানেন, ওর সাথে প্রেম করার জন্য অনেক ছেলেরা পেছনে পেছনে ঘোরে। অনেক কিছু গিফট দেয় ছেলেরা ওকে, এমনকি দামি দামি চকলেট বক্সও দেয় তোরাকে। সেগুলো তোরা বাসায় এনে খায়, আমাকেও খেতে বলে, কিন্তু আমি খাই না। তার মানে আপনার বোন পাজি? একটু দুষ্টু, কিন্তু মনটা অনেক ভালো। সব সময় সবার সাথে সুন্দরভাবে কথা বলে, কাউকে কষ্ট দেয় না। তাহলে অন্য ছেলেদের গিফট এনে খাই কেন? আমি তো ওকে অনেক বুঝাই, সে বলে লুচ্চা ছেলেদের এমন করাই উচিত। কিছু ছেলেরা নাকি শুধু প্রেমের প্রস্তাব দেয় আর রাস্তায় বিরক্ত করে। তাই তোরা বলে এমন ছেলেদের এমনই করা উচিত, বিয়ে করবে না, শুধু প্রেম করতে চায়, তাই শিক্ষা দেয়। আপনার বোন তো অনেক চালু। একটু চালু টাইপের। বলে নিজের ছোট বোনের প্রশংসা করতে শুরু করলো। তার বোনকে শাড়িতে কেমন লাগে, মেকআপ করলে কেমন লাগে, এমন হাজার কথা বলতে লাগলো। আমার তো মেজাজটাই গরম হচ্ছে। যেই জন্য ডেকে তুললাম যেন আমায় খাটের উপর গিয়ে শুইতে বলে, তা না বলে বোন এটা বোন ওটা বলেই যাচ্ছে। আমার তো বকবক শুনতে শুনতে মাথায় রক্ত উঠে গেল। এই আপনি চুপ করেন তো, সেই কখন থেকে বকবক করছেন, থামার নামই নেই। যান, চুপ করে ঘুমান। তরি চুপ হয়ে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়লো। আমার আর বুঝতে বাকি রইল না, আমার জায়গা আজ আর খাটে হচ্ছে না। অনেক কিছু কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি মোটা কম্বল আমার শরীরে দেওয়া। সেই জন্য হয়তো শেষ রাতে একটু ভালো ঘুম হয়েছে। কিন্তু তরি কম্বল দিল কখন আমার শরীরে, কিছুই বুঝতে পারলাম না। মেয়েটা মনে হচ্ছে এমনি অনেক ভালো আছে, সব কথা মানে। কিন্তু যত ভালোই হোক, ওই সাদিয়ার সাথে জিততে হলে মেয়েটাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে হবে। বিছানা থেকে উঠে বাইরে থেকে ব্রাশ করে যখন রুমে আসলাম, দেখি নিচে করা বিছানা তরি গুছিয়ে ফেলছে। আমায় বলল, শুভ ভাই আপনি বসুন, আমি গোসল করে এসে আপনার নাস্তা দিচ্ছি। বলে সে গোসল করতে চলে গেল। 10 মিনিট পর গোসল করে নতুন একটা শাড়ি পরে মাথায় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রুমে আসলো। আমি চোখ সরাতে পারছি না। কালো মেয়েও এত কিউট হয় আগে জানতাম না। এত মায়াবী তার তাকানো, মনে হচ্ছে তার মুখের দিকে তাকিয়ে থাকি। সে এসে আমার থেকে একটু দূরে খাটের ওপর বসে চুল আঁচড়াতে লাগলো। আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে সাজগোজ করেন? আমি তো সাজগোজ করি না, গোসলও প্রতিদিন দুপুরেই করি, আজ শুধু সকালে করলাম। সাজগোজ বলতে মাথায় শুধু তেল লাগাই, তাছাড়া কিছু না। তাহলে সাজগোজ করেন না কেন? আমি তো এমনিতেই অনেক কালো, তারপর আবার সাজগোজ করলে হয়তো আরো বিশ্রী দেখতে লাগবে। ও, তারপর আমি সকালের নাস্তা করে রুম থেকে বের হব, এমন সময় আম্মু ডাক দিল। কোথায় যাচ্ছিস শুভ? কোথায় যাচ্ছি মানে? প্রতিদিন যেখানে যাই সেখানে, আমার কাজে আমি যাচ্ছি। পাগল হলি নাকি তুই? গতকাল বিয়ে হয়েছে আর আজ কাজে যাচ্ছিস? আর বিয়ে? আমি ওই বিয়ে মানি না। বিয়ে বিয়ে করে আমার এত নাচার টাইম নাই। বৌমাকে নিয়ে আজ তার বাপের বাড়ি যেতে হবে তোর, তুই জানিস না? আমি পারবো না। ঝামেলা করিস না শুভ, একটু পর বৌমাকে নিয়ে ওর বাপের বাড়ি যা বলছি। যেতে হলে তাকে একাই যেতে বলো, আমি পারবো না। তোর বাবাকে ডাক দিব? যাও, দেও ডাক, তাও আমি পারবো না। আর শোনো, তাকে বলো বাপের বাড়ি গিয়ে ওখানে থেকে যেতে, আমার জীবন জ্বালাতে আবার যেন ফিরে না আসে। বলে আমি বাসার বাইরের দিকে হাঁটা দিলাম। তরিকে দেখলাম মনমরা করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু তো খুব রেগে আছে। এমন কথা না বললে উপায় ছিল না আমার। সারাদিন রেস্তোরাঁর কাজে ব্যস্ত থেকে বিকালে বাসায় আসলাম। রেস্তোরাঁর কাজ শেষ বলতে, ছোট্ট রেস্তোরাঁ তো, একজন বাবুর্চি আছে, সে রান্না করে দেন, আর আমি শুধু ক্যাশ সামলাই, আর 2 জন কর্মী আছে। তাছাড়া আমি রান্না করি না, ও রান্না পারিও না করতে। আজ সারাদিন বাসায় আর কোনো ফোনও করলাম না।
বাসায় এসে সব রুমে উকিয়ে দিয়ে দেখলাম তোরই কোনো রুমে নেই। তাহলে কি তোরই চলে গিয়েছে বাড়ি ছেড়ে? গেলে তো ভালোই হয়েছে, একদিনের মধ্যে ঝামেলা বিদায় হলো। খাটের ওপর শুয়ে শুয়ে ভাবছি তোরই চলে যাওয়ার কথা, আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছি। এর মধ্যে আমার ছোট বোন মায়া রুমে এলো। ভাইয়া তুমি একা একা হাসছো কেন? ওই মেয়েটা অবশেষে পালিয়ে গিয়েছে, তাই না? হা 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 হা। ওই মেয়ে মানে? আরে তোরই কথা বলছি। গতকাল থেকে এত এত কথা শুনিয়েছিলাম যে আজই আমাদের বাসা থেকে পালিয়েছে। হা 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 হা। এত তাড়াতাড়ি এত বড় কাজে সফল হবে বুঝতে পারি নাই রে। ভাইয়া তুমি এত খারাপ? শেষ পর্যন্ত ভাইয়া তুমি ভাবিকে বাপের বাড়ি পাঠাতে এত শয়তানি বুদ্ধি করছিলে? কত বড় শয়তান তুমি! তুই ছোট মানুষ, ছোট মানুষের মতোই থাক। আগে বল কখন গিয়েছে সে? ঘরে ডিম গিয়েছে। তার মানে যায় নাই? আরে না, ভাবি রান্নাঘরে আমার জন্য নুডলস রান্না করে দিচ্ছে। তুমি খাবে নুডলস? দিব না। ওই পাজি মেয়ে, নতুন বউকে দিয়ে কেউ লুডুস রান্না করায়? আমি কি বলছি নাকি রান্না করে দিতে? আমি শুধু বললাম ভাবি এখন একটু নুডলস খেতে পেলে দারুণ হতো। আর অমনি ভাবি বলো আমি রান্না করে দিচ্ছি। তুমি বলো ভাইয়া, তাকে মুখের ওপর মানা করে দিতে পারি নাকি? তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। খুব চালাক হয়েছেন তো আপনি। কুরে নিজের রান্না করতে আলসামি লাগে তাই না? যা বের হ আমার রুম থেকে। মায়া মুখ ভেঙচি কেটে চলে গেল। নুডলসের কথা শুনে আমার তো খুব লোভ লাগছে। ওই আম্মু, আম্মু। কিছুক্ষণ পর আম্মু রুমে এলো। কি হয়েছে? আমি নুডলস খাবো, যাও নুডলস রান্না করে দাও। অপেক্ষা কর, বৌমা রান্না করছে নুডলস। রান্না শেষ হলে তুরিকে বলবো তোকে দিয়ে যেতে। তাকে চিনি না, জানি না, তার হাতে নুডলস খাবো আমি? কখনো না। তুমি যাও, আমায় রান্না করে দাও। ওরে আমার নবাবপুত্র, খেলে খাবি, না খেলে খাবি না, তাতে আমার কি? আমি পারবো না রান্না করে দিতে, পারলে নিজে করে খা। বলে আম্মু রাগে মুখ নিয়ে রুম থেকে চলে গেল। এখন তো আম সালা সব গেল। 30 মিনিট হয়ে গেল, এখনো কেউ নুডলস এনে দিল না। তাহলে মনে হয় আমার কপালে আর নুডলস জুটলো না। হঠাৎ তোরই রুমে এলো, হাতে নুডলস ভর্তি প্লেট। আপনি লুডুস খাবেন ভাইয়া? কিসের ভাইয়া? বলছি না শুভ ভাইয়া বলতে। শুভ ভাই আপনি লুডুস খাবেন? কে রান্না করছে? আমি রান্না করছি শুভ ভাইয়া। তাহলে তো আর খাওয়ার যোগ্য হয় নাই মনে হয়, অখাদ্য হয়েছে। আমার মা বলে আমার হাতের রান্না নাকি অনেক ভালো হয়। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কি ভালো হয় সেটা তো দেখতেই পারছি। লাল রং হয়েছে নুডলস, আবার বলে ভালো হয়। বলছি আর তার হাত থেকে প্লেট নিচ্ছি। বাপরে, এইবার আর রিস্ক নেওয়া যাবে না। যদি নুডলস নিয়ে চলে যায় ফেরত, এর চেয়ে প্লেট আগে নিজের কাছে এনে রাখা ভালো। লাল তো হয়েছে সামান্য শুকনো মরিচের গুঁড়ো ও সস দেওয়ার জন্য। আপনি খেয়ে দেখুন, খুব স্বাদ পাবেন। মুখে দিয়ে দেখি সত্যি অনেক স্বাদ হয়েছে। ঘোড়ার ডিম ভালো হয়েছে। শুধু মুখে নিয়েছি বলে এখন পুরোটা খাবো? খাবার ফেলে দেওয়া ঠিক না, তাই না হলে এমন রান্না আমি খাই না। মনে মনে ভাবি আজ বউ হয়েছে বলে নুডলস না চাইতে পেয়ে গেলাম। আর আগে 2টা ডিম আর একটা প্যাকেট নুডলস নিয়ে আম্মুর পিছনে পিছনে ঘুরতাম আর বলতাম দেও না আম্মু, একটু রান্না করে দাও। কিন্তু আম্মু সেই সব সময় এক কথা, চোখ গরম করে বলতো পালে তুই নিজেরে দেখা। কখনো রান্না করে দিত না। কি আর করার, পরে নিজেই রান্না করতাম। হয়তো নুডলস রান্না করতে গিয়ে পায়েস রান্না হতো, তাও চুমুক দিয়ে খেয়ে নিতাম। কথাগুলো মনে পড়ে চোখে পানি চলে এলো। কি হলো, আপনি কান্না করছেন কেন? কোথায় কান্না করছি? চোখে পানি কেন? পানি আসবে না? এত ঝাল কেউ নুডলসে দেয়? ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে। সবাই যে বলল সব ঠিক হয়েছে। সবাই বললে হবে নাকি? আমি যেটা বললাম সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে ও মানতে হবে। যান পানি নিয়ে আসুন। আচ্ছা শুভ ভাইয়া। বলে পানি এনে দিল। যাক, অনেকদিন পর একটু স্বাদের নুডলস খেলাম। নুডলস কাকে কাকে দিয়েছেন? বাসার সবাইকে। আপনি তো খুব চালাক মেয়ে। সবাইকে নুডলস খাইয়ে মন জয় করতে চান তাই না? আপনার সেই স্বপ্ন আমি কোনো দিনও পূরণ হতে দেব না, বলে দিলাম। না ভাইয়া, মায়া আপু বলছিল বলে লুডুস রান্না করেছিলাম মাত্র। আপনি তো খুব বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করেন। যান সামনে থেকে যান বলছি। তরি চলে গেল রুম থেকে। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলাম। বন্ধু নাইমকে দেখি হালিম খাচ্ছে পাড়ার মোড়ে বসে। নতুন জামাই বাড়ি থেকে বের হয়েছে বুঝি? চুপ শালা, ভাবির সাথে গতকাল রাতে কি হলো রে দোস্ত? পরে বলবো, আগে হালিম খেয়ে নেই। হালিম অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর হালিম দিয়ে গেল। আমি হালিম খাচ্ছি। দোস্ত বললি না গতকাল ভাবির সাথে কি হলো? অনেক ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। মানে? আরে আমি ওই মেয়েকে বউ হিসাবে মানি না।
তোর মনে নেই সাদিয়াকে বলছিলাম তার থেকে সুন্দরী মেয়ে বিয়ে করব, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। আমার মা বাবা জোর করলো, কালো একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আরে বাদ দে ওই সাদিয়ার কথা। ওইসব খারাপ মেয়ের সাথে আবার বাজি ধরা হলো নাকি? আমি ওকে দেখিয়ে দিব, বুঝলি? লাগলে ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে সুন্দরী মেয়ে বিয়ে করব। তুই দোস্ত আবার ভুল করছিস। সব জায়গায় সুন্দর দিয়ে বিচার করা যায় না, আগে হলো মেয়ের চরিত্র ও ভদ্রতা। থাক, এত জ্ঞান দিবি না। সাদিয়াকে বলছি যখন তার থেকে আমার বউ বেশি সুন্দরী হবে, তাহলে তাই হবে। তাহলে ভাবির কি হবে? কই তোর ভাবি? গতকাল আমি ওই মেয়েকে বলে দিয়েছি সে আমার থেকে স্বামীর অধিকার পাবে না, বাপের বাড়ি চলে যেতে বলছি। তুই কি রে ভাই, নতুন বউকে কেউ এভাবে বলে? বউ তারাতে এমন বলতে হয়। আচ্ছা বাদ দে, অন্য কিছু বল। তারপর আরো 2 বন্ধু এলো। ঘন্টাখানেক সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাসার দিকে আসবো, তখন নাইম পেছন থেকে বলল, এই হালিম নিবি না? খেলাম তো, আবার নিব কেন? ভাবির জন্য নিবি না? মনে নেই ভাবির কথা? আরে ধুর, ওই মেয়ের জন্য আমি হালিম নিব? খেয়ে আর কাজ নেই। আচ্ছা তোর নিতে হবে না, আমি নিচ্ছি, তুই শুধু ভাবির হাতে পৌঁছে দিস। তারপর নাইম 2 বাটি হালিম প্যাক করে দিয়ে আমার হাতে দিল। আমি বাসায় চলে এলাম। এসে দেখি তোরই মায়ার রুমে লুডো খেলছে। আমি আমার রুমে সরাসরি চলে গেলাম। একটু পরেই তোরই আমার রুমে এলো। ওখানে হালিম আছে আপনার জন্য। ও আচ্ছা। সে গিয়ে ব্যাগ খুলে 2 বাটি বের করে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এত হেসে লাভ নেই, আমি আপনার জন্য আনি নাই, আমার বন্ধু নাইম আপনার জন্য পাঠিয়েছে, সে কিনে আমি শুধু এনে দিলাম। কোথায় যাচ্ছেন ওগুলো নিয়ে? মায়া, ছোট ভাইয়া ও মা বাবাকেও দিতে। আচ্ছা যান, আপনিও কিন্তু খাবেন কেমন? আচ্ছা। তোরই হালিম নিয়ে চলে গেল। মেয়েটা এমনি অনেক ভালো আছে, অনেক মিশুক, একদিনে সবার মন জয় করে ফেলছে। রাতের খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি তোরই নিচে বিছানা করছে। মেয়েটার কি সাহস, আজও আমায় নিচে শুতে দিবে। আপনি আজও নিচে বিছানা করছেন কেন? আপনি তাহলে কোথায় ঘুমাবেন? কোথায় মানে? বিছানার উপর। তাহলে আমি কোথায় ঘুমাবো? কোথায় মানে? বিছানার উপর। বাসায় হাঁস মুরগি পালন করলেও যত্ন নিতে হয়, আর আপনি তো মানুষ। শীতের দিনে তো আপনাকে আর নিচে ঘুমাতে দেয়া যায় না, তাই খাটের উপরেই থাকবেন, কিন্তু শর্ত হলো আমার থেকে 2 ফুট দূরে সরে থাকবেন। যদি ঘুমের মধ্যে 2 ফিটের মধ্যে চলে আসি তাহলে? তাহলে আর কি, এক ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেব? হ্যাঁ। হ্যাঁ না আমি গিয়ে শুয়ে পড়লাম। তোরিও শাড়ি ঠিক করতে করতে শুয়ে পড়লো আমার থেকে একটু দূরে দূরে। শুভ ভাইয়া, আপনি কম্বল কোনটা নেবেন, মোটা নাকি পাতলাটা? আমার মোটা কম্বল দিন। আপনি তো মোটা শাড়ি পরা, পাতলা কম্বল নিলেও ঠান্ডা লাগবে না। আচ্ছা ভাইয়া। আমার রুমে টিভি থাকায় আমি টিভি অন করে নিউজ দেখতে লাগলাম। নিউজ শেষ হওয়ার পর টিভি বন্ধ করে দিলাম। তাকিয়ে দেখি তোরির চোখ বন্ধ। ঘুমিয়ে গিয়েছেন নাকি? না ভাইয়া, ঘুম এখনো আসে নাই। তাহলে যে চোখ বন্ধ দেখলাম? আমার ঘুম না এলে চোখ বন্ধ করে রাখি যেন ঘুম আসে। আচ্ছা ভালো। আপনি কি আবার নাটক সিরিয়াল দেখেন নাকি? 2টা সিরিয়াল দেখি, বউ ভাত শাশুড়ি। কে বেশি ঝগড়াটি আর বইয়ের টাইটে অবশেষে সোজা হলো জামাই, এই দুটোই দেখি। এগুলো তো দেখবেনই, না হলে কি শাশুড়ি ননদের সাথে ঝগড়া করে জিতা যাবে নাকি, তাই না? ইয়ে মানে? আর ইয়ে মানে বলতে হবে না। আগামীকাল থেকে নাটক একটাও দেখবেন না, ওকে? আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া আবার কি বলুন? আর দেখবো না। ভয় দেখানোর জন্য জোরে একটা ধমক দিয়েছি, কাজও ভালোই হয়েছে, চমকে উঠেছে। আর দেখবো না। এই তো গুড গার্ল। তাই আপনার না বাপের বাড়ি যাওয়ার কথা ছিল আজ, কই গেলেন না তো? আপনি তো নিয়ে গেলেন না। আমি তো নিয়ে যেতে পারবো না, আপনি একাই চলে যাবেন, ওকে? বিয়ের পর প্রথমবার স্বামীকে সাথে না নিয়ে গেলে সবাই আজেবাজে কথা বলবে ভাইয়া। আমি একা যেতে পারবো না ভাইয়া, এতে না হলে আমার মা বাবার ইজ্জত থাকবে না। কথাগুলো তো ঠিকই বলছে, কিন্তু আমার এখন অনেক কাজের চাপ আছে, আমি তো যেতে পারবো না। আপনি যখন ফ্রি হন তখন আমায় নিয়ে যাবেন, সমস্যা নেই। আপনি পড়াশোনা জানেন? সামান্য একটু। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 8ম শ্রেণী পর্যন্ত। তারপর আর পড়েন নাই কেন? মা বাবা আর পড়ার নেই। পড়াবে কেমন করে? আপনার মাথায় যত গোবর ভরা, তাকে দিয়ে আবার পড়াশোনা হবে নাকি? আপনি তো একটা গরু। আমি গরু? আপনি গরু না, তাহলে কি আমি গরু? আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, আপনি একবার আমায় পিতার বাড়ি নিয়ে গেলেন, ওখানেই ফেলে চলে আসবেন তাই না? আর আপনার সাথে করে জীবনেও ফেরত আনবেন না তাই না? মেয়েটা হঠাৎ এমন একটা প্রশ্ন করেছে, কি উত্তর দেবে বুঝতে পারছি না। তখনকার কথা তখন দেখা যাবে। আপনি এখন বকবক না করে ঘুমান। তোরই আবার চোখ বন্ধ করে ফেললো। আমিও ঘুমিয়ে পড়লাম, শরীরে কম্বল পেঁচিয়ে। ভোর রাতে ঘুম ভাঙলো তোরির ডাকে। শুভ ভাইয়া উঠুন, শুভ ভাইয়া উঠুন। কি হয়েছে, ডাকছেন কেন? আজান দিচ্ছে তো, নামাজে যাবেন না? আপনি নামাজ পড়েন? কেন আপনি নামাজ পড়েন না? ইয়ে মানে? এখন আপনিও আমার মতো ইয়ে মানে বলছেন ভাইয়া?
এইভাবে বড়দের মুখের উপর হাসতে নেই, না হলে বেয়াদব বলে। তোরই হাসি থামিয়ে দিল। আপনি তাহলে গতকাল রাতে ফজর নামাজ পড়লেন না তো? পড়েছি তো, আপনি তখন ঘুমিয়েছিলেন। তাহলে গতকাল আমায় ডাক দিলেন না কেন? গতকাল তো আপনি অনেক রেগেছিলেন। আজ বুঝি আমি রেগে নেই? আজ একটু রাগ কম। আপনি বুঝি মুখ দেখে সব বুঝতে পারেন? একটু একটু। তাহলে বলুন তো এখন আমার মনে কি বলছে? এখন আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার মন বলছে তাড়াতাড়ি আমায় বাথরুমে যেতে হবে, না হলে প্যান্ট ভিজে যাবে। আর কোনো কথা পেলেন না বলার জন্য একদম সত্যিটাই বলে দিলেন। তাড়াতাড়ি সরুন তো, আমি নামবো। কি মেয়ে রে বাবা, একদম লজ্জায় ফেলে দিল। আমি বাথরুম থেকে একসাথে অজু করে বের হয়ে দেখলাম তোরই নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমি দরজা বন্ধ করে দিয়ে মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে এসে দেখি তোরই খাটের উপর বসে আছে। আপনি এখনো বসে আছেন কেন? আপনার জন্য। মানে? আপনি মসজিদ থেকে আসবেন তার অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ুন। আমি গিয়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম, সে আমার পাশে শুয়ে পড়লো। আচ্ছা ভাইয়া, আপনি সকালে চা পান করেন ঘুম থেকে উঠে? আর চা আম্মুকে যদি বলি তাহলে বলে বানিয়ে খা। তাহলে এখন থেকে সকালে আপনাকে আমি চা বানিয়ে দিব, কেমন? আপনি আমাকে চা বানিয়ে দিয়ে বুঝি আমার মন জয় করতে চান, তাই না? খুব চালাক আপনি। একদম না, আপনি শুধু নেগেটিভ চিন্তা করেন কেন? এই যুগের মেয়েদের নিয়ে বিশ্বাস নেই, বেশিরভাগ বদবুদ্ধির কারখানা এক একজন। আমি অমন কোনো সুযোগ নিব না, আমায় বিশ্বাস করতে পারেন। আচ্ছা করলাম, এখন ঘুমিয়ে পড়ুন। আমি আর তরি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জাগার পরে তরি চা করে আনলো। কতদিনের শখ ছিল ঘুম থেকে উঠেই চা খাবো, আজ বিয়ের পর সেটা পূরণ হলো। 8:30টার দিকে নাস্তা করতে টেবিলে গেলাম। তরি আর মায়া কি বিষয় যেন আলোচনা করছিল, আমায় দেখে চুপ হয়ে গেল। আমায় দেখে চুপ হলেন কেন? ভাবি, তুমি কিন্তু ভুলেও ভাইয়াকে বলবে না, না হলে ভাই আমাকে বকা দিবে। আপনি বলুন কি নিয়ে আলোচনা হচ্ছিল, এটা আমার আদেশ। মায়া আপু বলছিল ভাত খাবে না, পরোটা করে দিতে। মায়া আবার আপনার আপু হলো কিভাবে? আপনার বয়স কত? 19 থেকে 20 বছর হবে। মায়ার মাত্র 12। এইটুকু পিচ্চিকে কেউ আপু বলে নাকি? আর আপু বলবেন না। ছোট মানুষ তো, বললে সমস্যা নেই। ওর সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। ওকে আর আপু বলবেন না, কেমন? সবসময় মনে রাখবেন, বাড়ির একমাত্র মেয়ে ও ছোট মেয়েদের আদর দিলে তারা বাদর হয়ে যায়। ভাবি জানো, ভাইয়া না সবসময় আমায় নিয়ে হিংসে করে। আমি তোকে নিয়ে হিংসা করি, তাই না? আপনি ওর জন্য একটাও পরোটা বানাবেন না, এটা আমার আদেশ। ভাইয়া এমন করো না, নতুন ভাবির হাতের পরোটা কেমন স্বাদ হয় একটু খেয়ে দেখতে দাও। তোর তো সবার হাতের পরোটাই পছন্দ হয়, শুধু খাই খাই স্বভাব। তরি ম্যাডাম, আপনি কিন্তু পরোটা করবেন না। নিজের বইয়ের নামটাও জানো না, আবার এসেছে বউকে আদেশ করতে। নাম জানি না মানে? ভাবির নাম তরি না, তুই, বুঝলেন? তোর থেকে আমার জানতে হবে না, আমি যেটা বলছি সেটাই সঠিক। ভাবি আপনার নাম কি? আপনি নিজের মুখেই ভাইয়াকে শুনিয়ে দিন তো। আমার নাম তুরি, কিন্তু মায়া আপু তোমার ভাইয়া আমার নাম দিয়েছে তরি। ও মোর খোদা, এই কালো বউ রাখবো না। আর কত কিছু বলে ঝামেলা করলো, আর বইয়ের নাম দেওয়া হয়েছে আদর করে। আরো কত ঢং যে দেখবো। তোর আর কিছু দেখতে হবে না, তুই তোর মতো করে খা তো। মায়া বেচারির মন খারাপ হয়ে গিয়েছে। পরোটা না পেয়ে আমার প্লেটে যখন তরি ভাত দিবে তখন বললাম ভাত এখন দিয়েছে না। তাহলে কখন দিব? মায়ের জন্য যখন পরোটা করবেন তার সাথে আমার জন্য 3-4টা পরোটা কি বানানো যাবে? তরি আর মায়া হেসে দিয়েছে। জানো ভাবি, আমার ভাইয়া কিন্তু খাওয়া দাওয়ার ওস্তাদ। সব সময় ভিআইপি খাওয়া দাওয়া করতে চায়, একটু পেটুক পেটুক ভাব। মায়া আপু এভাবে বড় ভাইয়াকে বলতে হয় না। শুভ ভাইয়া একটু অপেক্ষা করুক, আমি পরোটা করে এক্ষুনি আনছি। বলে তরি একটা হাসি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর পরোটার সাথে ডিম ভেজেও নিয়ে আসলো তরি। খাওয়া দাওয়া শেষ করে আমি কাজে চলে গেলাম। আজ কাজে যাওয়ার সময় কোনো ঝামেলা করলাম না। 11টার দিকে আম্মু ফোন দিল। এই তুই কি পেয়েছিস শুভ? তোর বাবা রেগে গিয়েছে। কেন আম্মু, কি হয়েছে? আজও তুই বৌমাকে তার পিতার বাড়ি না নিয়ে গিয়ে কাজে চলে গিয়েছিলি কেন? তোর বাবা তো রেগে আছে। আমি তো তাকে বলছি ফ্রি সময় একদিন নিয়ে যাব, আবার সেও রাজি হয়েছে। তাহলে আবার বারবার রাগ হবে কেন? তুরির মা বাবা ফোন করেছিল, বিয়ে হয়ে গিয়েছে 2 দিন হয়ে গিয়েছে, এখনো বৌমাকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার প্রয়োজন মনে হলো না তোর? আরে আম্মু, সে তো বললো ফ্রি সময়ে নিয়ে যেতে। না বলে উপায় আছে? তুই তো বৌমাকে কথায় কথায় ধমক দিস। খুব নেতা হয়ে গিয়েছিস তো বিয়ের পর দেখছি। সেই ভয়ে বৌমা তোর সব কথা শুনছে। তোর কপাল ভালো, এমন নরম মনের মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। অন্য মেয়ে হলে দেখতিস এতক্ষণে মারামারি হয়ে যেত। আচ্ছা, তোমাদের বৌমা ভালো আর আমি খারাপ, এবার তো খুশি? খুশি।
আগে বল, বৌমাকে নিয়ে কখন যাবি বাপের বাড়ি? আগে বাড়ি তো আসতে দাও। যাও, আগামীকাল সকালে নিয়ে যাব, তাকে বলে দিও। আসার সময় তুরির জন্য কিছু নিয়ে আসিস, কেমন? আচ্ছা, দেখা যাক। বলে ফোন কেটে দিলাম। দুপুরে আর বাসায় আসলাম না। রেস্তোরাঁয় দুপুরে খাবার খেয়ে নিলাম। সারাদিন কাজকর্ম করে রাতে আসার সময় শাহি মোগলাই নিয়ে বাসায় আসলাম। আম্মু দরজা খুলে হাতে ব্যাগ দেখে খুশি হলো। মা বাবা ও ভাই বোনের গুলো আম্মুর হাতে দিয়ে আমি আমার ও তরির দুটো মোগলাই নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তরি কম্বল গায়ে দিয়ে শুয়ে টিভি দেখছে। আমায় দেখে উঠে বসলো। আমি ফ্রেশ হয়ে বিছানার উপরে গিয়ে বসলাম। আপনাকে খাবার দিব ভাইয়া? আপনি খেয়েছেন? না, আপনাকে খাবার দিয়ে তারপর আমি খাবো। আপনাকে কি খাবার এখন দিব? এখন আর ভাত খাবো না আমি, আপনি খেয়ে নেন। আপনি না খেয়ে থাকবেন সারা রাত? না, ওই ব্যাগ খুলে দেখুন, দুইটা মোগলাই আছে। একটা আপনি খাবেন আর একটা আমায় প্লেটে দিন। ওই একটা খেলে আমার পেট ভরে যাবে। তরি উঠে গিয়ে মোগলাই বের করে আমার একটা প্লেটের উপর সাজিয়ে দিয়ে সাথে সস দিয়ে আমার হাতে দিল। আরেকটি নিয়ে রুম থেকে বের হতে লাগলো। আপনি আবার কোথায় যাচ্ছেন? মায়া আপুকেও দিতে চাচ্ছি। এত ভালো মায়ার ভাবিজান হতে হবে না আপনাকে। মায়াকে আমি দিয়ে এসেছি, আপনি ওটা একাই পুরোটা খেয়ে নেন, ওটা শুধু আপনার। সেও প্লেটে সস নিয়ে আমার পাশে এসে বিছানার উপর বসে খেতে লাগলো। এত হেসে হেসে মোগলাই খেয়ে লাভ নেই। আমি নিজ ইচ্ছা আপনার জন্য আনি নাই, আম্মু জোর করে আনিয়েছে। ও, আপনার জন্য আমায় আজ বকা শুনতে হয়েছে। কে বকা দিয়েছে আপনাকে? কে আবার? আম্মু। আপনাকে আপনাদের বাসায় নিয়ে যায় নাই কেন তাই। ও, আপনার কি খুব যেতে ইচ্ছে করছে মা বাবার কাছে? হুম। তখন তাহলে বললেন যে ফ্রি সময় নিয়ে গেলেই হবে। ইয়ে মানে থাক, বুঝতে পারছি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করুন। আমার খাওয়া শেষ। তরির খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সে প্লেট নিয়ে রুম থেকে চলে গেল। আমি টিভি অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তরিও এসে আমার পাশে শুইল। শুভ ভাইয়া, একটা কথা বলি, রাগ হবেন না তো? ঘুরে গিয়ে তার দিকে তাকালাম। দেখলাম মায়াবীভাবে তার ডেবডেবে চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি বলতে চান বলুন। আপনি আমাকে পিতার বাড়ি নিয়ে গেলে আর কখনো নিয়ে আসবেন না ফেরত, তাই না? এমনভাবে তাকিয়ে আছে, খুব মায়া লাগছে। আচ্ছা, দেখা যাক, যখনকার কথা তখন দেখা যাবে। আপনি সকাল সকাল রেডি হয়ে যাবেন, কিন্তু আপনাকে দিয়ে আমি আবার চলে আসব। তরি মন খারাপ করে চোখ বুজে ফেললো। আমিও অন্য সাইডে ঘুরে গিয়ে ঘুমিয়ে গেলাম। ভোরে তরি ডেকে উঠালো নামাজ পড়ার জন্য। সেও নামাজ পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। তরিকেও রেডি হতে বললাম। 10টার দিকে নাস্তা করে বসে আছি তরির জন্য। কিছুক্ষণ পর তরি রুমে এসে বলল সে রেডি। তাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে বললাম গাড়িতে বসতে। এই যে তরি ম্যাডাম, আপনি পেছনের সিটে না বসে সামনে আমার পাশে বসুন। কেন ভাইয়া? আপনি পেছনে বসে থাকবেন আর আমি সামনে বসে ড্রাইভ করে যাব, তাই না? হুম। মানে অমন ভাবে কেউ দেখলে সবাই ভাববে আপনি হলেন আমার ম্যাডাম আর আমি ড্রাইভার। আমি আপনার বাড়ির নতুন জামাই হয়ে যাচ্ছি, ড্রাইভার না, বুঝলেন? আচ্ছা ভাইয়া, সামনেই বসছি। তোরই সামনে আমার পাশে বসলো। কেন জানি মেয়েটাকে আর দেখলে রাগ ওঠে না প্রথম দিনের মতো। কারণ তরিকে আজ হোক বা কাল হোক একদিন ছেড়ে দিতে বাধ্য আমি। আমাদের বাসা থেকে তরিদের বাসা 1 ঘন্টা গাড়ির পথ। অর্ধেক রাস্তা যাওয়ার পর তরি বলল, শুভ ভাইয়া, বলুন। একটা কথা বলে কিছু মনে করবেন না তো? গ্রামে যদি নতুন জামাই খালি হাতে যায় তাহলে অনেকে অনেক কিছু বলবে তো। মানে? আপনি আমাদের বাড়ির নতুন জামাই, যদি মিষ্টি না নিয়ে যান তাহলে প্রতিবেশীরা সবাই তো কানাকানি করবে। বলছি না আপনাকে আমি বউ হিসাবে মানি না, তাহলে আবার এত নতুন জামাই জামাই করছেন কেন? ভাই, আপনি খুব নেগেটিভ চিন্তা করেন। আমি কি বলছি আপনার বউ হিসাবে মানতে হবে, বইয়ের অধিকার দিতে হবে? মিষ্টি না নিয়ে গেলে আপনাকে সবাই খারাপ বলবে। আপনার মামাকে অনেকেই চেনে, সবাই বলবে ওনার ভাগ্নে কিপটে। কথা তো তোরই ঠিক বলছে। আপনাদের ওখানে নেই ভালো মিষ্টির দোকান? বাজারে একটা আছে মোটামুটি ভালো মিষ্টি। বাসা থেকে বের হওয়ার সময় এটা বললেন না যে মিষ্টি নিতে হয়? তাহলে শহর থেকে নিয়ে আসতাম। আমি তো ভাবছি আপনি হয়তো জানেন। আমি তো আগে অনেকগুলো বিয়ে করেছি, যে মিষ্টি নিয়ে যেতে হয় জানি, যত সব। আপনি হাসবেন না তো আমার সামনে, আপনার হাসি দেখলে আমার রাগ লাগে। তরি চুপ হয়ে গেল। তরিদের বাসায় যাওয়ার পথে বাজার থেকে মিষ্টি নিয়ে গেলাম। গাড়ি সাইড করার পর তরি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। কি হলো, ওইভাবে মুখ খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? বাসার মধ্যে চলুন। ইয়ে মানে কি? কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলুন। ভাইয়া, আপনি এখন আমাদের বাসায় আমায় রেখে চলে যাবেন, তাই না? আর জীবনেও আপনাদের বাসায় আমায় উঠতে দিবেন না, তাই না? কখন যে কি বলে উত্তর দেওয়াই মুশকিল। আচ্ছা, সেটা পরে দেখা যাবে বলে তরিকে নিয়ে বাসার মধ্যে ঢুকলাম। আমার শালিকা তোরা এসে
তরিকে জড়িয়ে ধরলো। তোরা শালিকা খুব সুন্দরী, খুব ফর্সা। অবাক করা বিষয় হলো ওনারা এক বোন অনেক কালো, আবার এক বোন ফর্সা অনেক। বাসার মধ্যে যাওয়ার পর দেখলাম শাশুড়ি ভালোই আয়োজন শুরু করছে আমার জন্য খাওয়া দাওয়ার। যাওয়ার পরে ফল কেটে দিল, সাথে হালকা নাস্তা শরবতও দিলেন। গ্রাম হিসাবে দুপুরে অনেক কিছুর আয়োজন করছে, পোলাও, গরুর মাংস, রোস্ট, দই, বিভিন্ন রকমের সালাদ, সাথে কয়েক রকম মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি আম্মাকে বললাম আমি এখন চলে যাব, একটু কাজ আছে তাই। তরি কয়েকদিন এখানে বেড়ানো শেষ হলে আমি এসে নিয়ে যাব। তরিকে রেখে যাব শুনে তরির মনটা খুব খারাপ হয়ে গেল। তরি ভাবছে তাকে সারা জীবনের জন্য এখানে রেখে চলে যাব, কিন্তু আমার এমন ইচ্ছে থাকলেও এখন পারবো না। যদি বাবা শুনে তার বৌমাকে সারা জীবনের জন্য বাপের বাড়ি রেখে দিয়েছি, তাহলে আমার অবস্থা খারাপ আছে। মনে মনে চিন্তা করছি তরি 2 দিন বেড়ানো শেষ হলে নিয়ে যাব। শাশুড়ি বলল এখন তো দুপুর, তাই বিকালে যেও বিশ্রাম নিতে বলল। ততক্ষণ মুরব্বী মানুষের উপর আর না বলতে পারলাম না, রাজি হয়ে গেলাম বিকাল পর্যন্ত থাকবো বলে। বিশ্রাম নিতে বিছানায় কাত হয়ে চোখ বুজে শুয়ে আছি, এমন সময় কে যেন কোমরে সুরসুরি দিল। মেজাজ এতটা গরম হলো যে তরিকে বলছে আমার থেকে 2 ফুট দূরে থাকতে, আর তার এত বড় সাহস হলো কিভাবে আমায় সুরসুরি দেয়। যখনই ঘুরে দিব ঝাড়ি আর দেখি ওটা তরি না, তরির ছোট বোন তোরা। আমার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। খুব সুন্দরী মেয়ে তোরা, বয়স 16 থেকে 17 হবে। কি গো দুলাভাই, সুরসুরি লাগে? তোরা তুমি? দুলাভাই দেখি আমার নামও জানে। হ গো দুলাভাই, আমি উঠে বসলাম। কিছু বলবে তুমি? তুরি বুবু গিয়েছে পাশের বাড়ি কাকিমার সাথে দেখা করতে, তাই ভাবলাম আমি গিয়ে এই সুযোগে দুলাভাইয়ের সাথে প্রেম করে আসি। ভালো। এই যে আপনি প্রেম করতে পারেন তো নাকি? আমি কিন্তু প্রেমে পাক্কা খেলোয়াড়, নর্মাল খেলোয়াড়ের সাথে প্রেম করে মজা পাই না। বুঝলাম। তাই কয়টা করছেন প্রেম? অনেকগুলা, হিসেব নাই। এমন তো করা ভালো না, কারো মন নিয়ে খেলা করা ঠিক না, বুঝলেন শালিকা? আমি কি ভালো ছেলেদের মন নিয়ে খেলা করি নাকি? যেইগুলা হারামজাদা শয়তান সারাদিন শুধু অনেকগুলো মেয়েকে নিয়ে পড়ে থাকে, তাদের সাথে প্রেম করে মজা দেখায়। আর ভালো ছেলেরা প্রপোজ করলে মানা করে দিই, কারণ তাদের মন নিয়ে খেলা করতে চায় না। বুঝলাম, কিন্তু শালিকা ছেলেদের মজা দেখাতে গিয়ে নিজের চরিত্রে যে দাগ পড়ে যাচ্ছে সেটা খেয়াল আছে? পরে তো সবাই আপনাকে দেখলে বলবে এই মেয়ে ভালো না, অনেক ছেলেদের সাথে সম্পর্ক। তখন তোরা কিছুক্ষণ চুপ করে থেকে আপনি তো দুলাভাই ঠিক বলছেন, আগে তো এমন করে ভাবি নাই। আর প্রেম করব না আমি। এই তো গুড গার্ল। শরীর বুঝি খারাপ, ক্লান্ত আপনার দুলাভাই? একটু গাড়ি ড্রাইভ করে এসেছি তো তাই। ন্যাকা করতে হবে না, নতুন বিয়ে হলে শরীর যে ক্লান্ত হয়, এত ছোট না যে সেটা বুঝি না। ও তাই নাকি? আমি আপনার শালিকা, বুঝলেন? বউ না যে সব বলবো, কিছু কথা বুঝেও নিতে হয়। তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয় নাই। আপনি মিথ্যে বলছেন কেন গো দুলাভাই? মিথ্যা না, সত্যি বলছি। আমি যদি কিছুই না হই তাহলে তরি বুবু এত খুশি কেন? আমি এই প্রথম দেখলাম বুবু এত খুশি। খুশি কেন আমি জানি না, কিন্তু তরির সাথে আমার তেমন কোনো সম্পর্ক এখনো হয় নাই। কেন দুলাভাই? সত্যি শুনবে? বলুন। বন্ধুরা, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসবে। আর আপনাদের কাছে গল্পটা কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। মা বাবা ও ভাই বোনেরগুলো আম্মুর হাতে দিয়ে আমি আমার ও তরির 2টো মোগলাই নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তরি কম্বল গায়ে দিয়ে শুয়ে টিভি দেখছে। আমায় দেখে উঠে বসলো। আমি ফ্রেশ হয়ে বিছানার উপরে গিয়ে বসলাম। আপনাকে খাবার দিব ভাইয়া? আপনি খেয়েছেন? না, আপনাকে খাবার দিয়ে তারপর আমি খাবো। আপনাকে কি খাবার এখন দিব? এখন আর ভাত খাবো না আমি, আপনি খেয়ে নেন। আপনি না খেয়ে থাকবেন সারা রাত? না, ওই ব্যাগ খুলে দেখুন 2টা মোগলাই আছে, একটা আপনি খাবেন আর একটা আমায় প্লেটে দিন। ওই একটা খেলে আমার পেট ভরে যাবে। তরি উঠে গিয়ে মোগলাই বের করে আমার একটা প্লেটের উপর সাজিয়ে দিয়ে সাথে সস দিয়ে আমার হাতে দিল। আরেকটি নিয়ে রুম থেকে বের হতে লাগলো। আপনি আবার কোথায় যাচ্ছেন? মায়া আপুকেও দিতে চাচ্ছি। এত ভালো মায়ার ভাবিজান হতে হবে না আপনাকে। মায়াকে আমি দিয়ে এসেছি, আপনি ওটা একাই পুরোটা খেয়ে নেন, ওটা শুধু আপনার। সেও প্লেটে সস নিয়ে আমার পাশে এসে বিছানার উপর বসে খেতে লাগলো। এত হেসে হেসে মোগলাই খেয়ে লাভ নেই, আমি নিজ ইচ্ছা আপনার জন্য আনি নাই, আম্মু জোর করে আনিয়েছে। ও, আপনার জন্য আমায় আজ বকা শুনতে হয়েছে।
কে বকা দিয়েছে আপনাকে? কে আবার আম্মু? আপনাকে আপনাদের বাসায় নিয়ে যায় নাই কেন তাই। ও আপনার কি খুব যেতে ইচ্ছে করছে মা বাবার কাছে? হুম। তখন তাহলে বললেন যে ফ্রি সময় নিয়ে গেলেই হবে। ইয়ে মানে থাক, বুঝতে পারছি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করুন। আমার খাওয়া শেষ। তরির খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সে প্লেট নিয়ে রুম থেকে চলে গেল। আমি টিভি অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তরিও এসে আমার পাশে শুইল। শুভ ভাইয়া, একটা কথা বলি, রাগ হবেন না তো? ঘুরে গিয়ে তার দিকে তাকালাম, দেখলাম মায়াবীভাবে তার ডেবডেবে চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি বলতে চান বলুন। আপনি আমাকে পিতার বাড়ি নিয়ে গেলে আর কখনো নিয়ে আসবেন না ফেরত, তাই না? এমনভাবে তাকিয়ে আছে, খুব মায়া লাগছে। আচ্ছা, দেখা যাক, যখনকার কথা তখন দেখা যাবে। আপনি সকাল সকাল রেডি হয়ে যাবেন, কিন্তু আপনাকে দিয়ে আমি আবার চলে আসব। তরি মন খারাপ করে চোখ বুজে ফেললো। আমিও অন্য সাইডে ঘুরে গিয়ে ঘুমিয়ে গেলাম। ভোরে তরি ডেকে উঠালো নামাজ পড়ার জন্য। সেও নামাজ পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। তরিকেও রেডি হতে বললাম। 10টার দিকে নাস্তা করে বসে আছি তরির জন্য। কিছুক্ষণ পর তরি রুমে এসে বলল সে রেডি। তাকে নিয়ে গাড়ির কাছে গিয়ে বললাম গাড়িতে বসতে। এই যে তরি ম্যাডাম, আপনি পেছনের সিটে না বসে সামনে আমার পাশে বসুন। কেন ভাইয়া? আপনি পেছনে বসে থাকবেন আর আমি সামনে বসে ড্রাইভ করে যাব, তাই না? হুম। মানে অমন ভাবে কেউ দেখলে সবাই ভাববে আপনি হলেন আমার ম্যাডাম আর আমি ড্রাইভার। আমি আপনার বাড়ির নতুন জামাই হয়ে যাচ্ছি, ড্রাইভার না, বুঝলেন? আচ্ছা ভাইয়া, সামনেই বসছি। তোরই সামনে আমার পাশে বসলো। কেন জানি মেয়েটাকে আর দেখলে রাগ ওঠে না প্রথম দিনের মতো। কারণ তরিকে আজ হোক বা কাল হোক একদিন ছেড়ে দিতে বাধ্য আমি। আমাদের বাসা থেকে তরিদের বাসা 1 ঘন্টা গাড়ির পথ। অর্ধেক রাস্তা যাওয়ার পর তরি বলল, শুভ ভাইয়া, বলুন। একটা কথা বলে কিছু মনে করবেন না তো? গ্রামে যদি নতুন জামাই খালি হাতে যায় তাহলে অনেকে অনেক কিছু বলবে তো। মানে? আপনি আমাদের বাড়ির নতুন জামাই, যদি মিষ্টি না নিয়ে যান তাহলে প্রতিবেশীরা সবাই তো কানাকানি করবে। বলছি না আপনাকে আমি বউ হিসাবে মানি না, তাহলে আবার এত নতুন জামাই জামাই করছেন কেন? ভাই, আপনি খুব নেগেটিভ চিন্তা করেন। আমি কি বলছি আপনার বউ হিসাবে মানতে হবে, বইয়ের অধিকার দিতে হবে? মিষ্টি না নিয়ে গেলে আপনাকে সবাই খারাপ বলবে। আপনার মামাকে অনেকেই চেনে, সবাই বলবে ওনার ভাগ্নে কিপটে। কথা তো তোরই ঠিক বলছে। আপনাদের ওখানে নেই ভালো মিষ্টির দোকান? বাজারে একটা আছে মোটামুটি ভালো মিষ্টি। বাসা থেকে বের হওয়ার সময় এটা বললেন না যে মিষ্টি নিতে হয়? তাহলে শহর থেকে নিয়ে আসতাম। আমি তো ভাবছি আপনি হয়তো জানেন। আমি তো আগে অনেকগুলো বিয়ে করেছি, যে মিষ্টি নিয়ে যেতে হয় জানি, যত সব। আপনি হাসবেন না তো আমার সামনে, আপনার হাসি দেখলে আমার রাগ লাগে। তরি চুপ হয়ে গেল। তরিদের বাসায় যাওয়ার পথে বাজার থেকে মিষ্টি নিয়ে গেলাম। গাড়ি সাইড করার পর তরি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। কি হলো, ওইভাবে মুখ খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? বাসার মধ্যে চলুন। ইয়ে মানে কি? কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলুন। ভাইয়া, আপনি এখন আমাদের বাসায় আমায় রেখে চলে যাবেন, তাই না? আর জীবনেও আপনাদের বাসায় আমায় উঠতে দিবেন না, তাই না? কখন যে কি বলে উত্তর দেওয়াই মুশকিল। আচ্ছা, সেটা পরে দেখা যাবে বলে তরিকে নিয়ে বাসার মধ্যে ঢুকলাম। আমার শালিকা তোরা এসে তরিকে জড়িয়ে ধরলো। তোরা শালিকা খুব সুন্দরী, খুব ফর্সা। অবাক করা বিষয় হলো ওনার এক বোন অনেক কালো, আবার এক বোন ফর্সা অনেক। বাসার মধ্যে যাওয়ার পর দেখলাম শাশুড়ি ভালোই আয়োজন শুরু করছে আমার জন্য খাওয়া দাওয়ার। যাওয়ার পরে ফল কেটে দিল, সাথে হালকা নাস্তা শরবত দিলেন। গ্রাম হিসাবে দুপুরে অনেক কিছুর আয়োজন করছে। পোলাও, গরুর মাংস, রোস্ট, দই, বিভিন্ন রকমের সালাদ, সাথে কয়েক রকম মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি আম্মাকে বললাম আমি এখন চলে যাব, একটু কাজ আছে তাই। তরি কয়েকদিন এখানে বেড়ানো শেষ হলে আমি এসে নিয়ে যাব। তরিকে রেখে যাব শুনে তরির মনটা খুব খারাপ হয়ে গেল। তরি ভাবছে তাকে সারা জীবনের জন্য এখানে রেখে চলে যাব, কিন্তু আমার এমন ইচ্ছে থাকলেও এখন পারবো না। যদি বাবা শুনে তার বৌমাকে সারা জীবনের জন্য বাপের বাড়ি রেখে দিয়েছি, তাহলে আমার অবস্থা খারাপ আছে। মনে মনে চিন্তা করছি তরি 2 দিন বেড়ানো শেষ হলে নিয়ে যাব। শাশুড়ি বলল এখন তো দুপুর, তাই বিকালে যেও বিশ্রাম নিতে বলল। ততক্ষণ মুরব্বী মানুষের উপর আর না বলতে পারলাম না, রাজি হয়ে গেলাম বিকাল পর্যন্ত থাকবো বলে। বিশ্রাম নিতে বিছানায় কাত হয়ে চোখ বুজে শুয়ে আছি। এমন সময় কে যেন কোমরে সুরসুরি দিল। মেজাজ এতটা গরম হলো যে তরিকে বলছে আমার থেকে 2 ফুট দূরে থাকতে, আর তার এত বড় সাহস হলো কিভাবে আমায় সুরসুরি দেয়। যখনই ঘুরে দিব ঝাড়ি আর দেখি ওটা তরি না, তরির ছোট বোন তোরা। আমার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। খুব সুন্দরী মেয়ে তোরা, বয়স 16 থেকে 17 হবে। কি গো দুলাভাই, সুরসুরি লাগে?
তোরা তুমি? দুলাভাই দেখি আমার নামও জানে। হ গো দুলাভাই, আমি উঠে বসলাম। কিছু বলবে তুমি? তুরি বুবু গিয়েছে পাশের বাড়ি কাকিমার সাথে দেখা করতে, তাই ভাবলাম আমি গিয়ে এই সুযোগে দুলাভাইয়ের সাথে প্রেম করে আসি। ভালো। এই যে আপনি প্রেম করতে পারেন তো নাকি? আমি কিন্তু প্রেমে পাক্কা খেলোয়াড়, নর্মাল খেলোয়াড়ের সাথে প্রেম করে মজা পাই না। বুঝলাম। তাই কয়টা করছেন প্রেম? অনেকগুলা, হিসেব নাই। এমন তো করা ভালো না, কারো মন নিয়ে খেলা করা ঠিক না, বুঝলেন শালিকা? আমি কি ভালো ছেলেদের মন নিয়ে খেলা করি নাকি? যেইগুলা হারামজাদা শয়তান সারাদিন শুধু অনেকগুলো মেয়েকে নিয়ে পড়ে থাকে, তাদের সাথে প্রেম করে মজা দেখায়। আর ভালো ছেলেরা প্রপোজ করলে মানা করে দিই, কারণ তাদের মন নিয়ে খেলা করতে চায় না। বুঝলাম, কিন্তু শালিকা, ছেলেদের মজা দেখাতে গিয়ে নিজের চরিত্রে যে দাগ পড়ে যাচ্ছে সেটা খেয়াল আছে? পরে তো সবাই আপনাকে দেখলে বলবে এই মেয়ে ভালো না, অনেক ছেলেদের সাথে সম্পর্ক। তখন তোরা কিছুক্ষণ চুপ করে থেকে, আপনি তো দুলাভাই ঠিক বলছেন, আগে তো এমন করে ভাবি নাই। আর প্রেম করব না আমি। এই তো গুড গার্ল। শরীর বুঝি খারাপ, ক্লান্ত আপনার দুলাভাই? একটু গাড়ি ড্রাইভ করে এসেছি তো তাই। ন্যাকা করতে হবে না, নতুন বিয়ে হলে শরীর যে ক্লান্ত হয়, এত ছোট না যে সেটা বুঝি না। ও তাই নাকি? আমি আপনার শালিকা, বুঝলেন? বউ না যে সব বলবো, কিছু কথা বুঝেও নিতে হয়। তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয় নাই। আপনি মিথ্যে বলছেন কেন গো দুলাভাই? মিথ্যা না, সত্যি বলছি। আমি যদি কিছুই না হই তাহলে তরি বুবু এত খুশি কেন? আমি এই প্রথম দেখলাম বুবু এত খুশি। খুশি কেন আমি জানি না, কিন্তু তোরির সাথে আমার তেমন কোনো সম্পর্ক এখনো হয় নাই। কেন দুলাভাই? সত্যি শুনবে? বলুন।